আমি মাইকটা দিয়ে সরে যাইতেছি তো। এখন দিবা কেন মাইক? সবসময় করে যাস কেন? পরে আগে ফ্রেমটি করতে জায়গা লাগবে না। সময় চাইলে কম দেয় কাজ করবে। মোবাইল ব্যাগ এই পাশে রাখেন। কে দিবে আপনার কাছে আমি করতেছি এলাকায় হাতে চলে আসো ভাইয়া, তোমার হাতে চলে আসো। হাত নিচে করে এই ভাই বুম দিলকে পরে বুমটা সারা ভিডিও যার লাইফ অফ স্টাইল যদি পরে তাহলে আর কিছু লাগে। আরে ভাই আপনার তো পাগল হইতেছেন কিন্তু দেখা লাগবো তো ওটা এই পিছের কেন ওই পাশে ছিল ভুল চুরি হয়েছে নিয়ে আমি বুঝি এই কাকা কাউকেই কখনো তুমি করে বলতেন না, উনি সবাইকে আপনি করে বলতেন। প্রোডাকশন বয়সে বলবে আপনাকে ডান দিয়ে যাওয়া যায় মানে এবং শিল্পী সমিতিতে অনেকবার ভাইস প্রেসিডেন্ট ছিলেন। মানে এখন আমার বাম পাশে সুব্রত ভাই আছে, একবার আমি কাকতালীয়ভাবে ভাইস প্রেসিডেন্ট দাঁড়িয়েছি, তার থেকে পেয়ে যান। তো তখন আমাদের ভাইস প্রেসিডেন্ট 1-2 লেখা হতো। এই আমি আর আমার সুব্রত ভাই বললো যে নিশা কী করবো, একটা 2 লিখবো। আমি প্রশ্নই আসে না কাছ থেকে আমি ভোট বেশি পেয়েছি, 1 নম্বরের প্রশ্নই আসে না, নম্বরে দিব ওখানে চলি দাদা ঠিক। এই তখন থেকে শিল্পী সমিতিতে আর 1 নম্বর 2 নম্বর ভাইস প্রেসিডেন্ট উঠে গেছে। এটা শিখেছি কার কাছ থেকে, কাজ করে আমার এইখানে আমার 7 নম্বরে আমি বলতেছিলাম আপনার প্রিয় আমার প্রিয় ছিল রাজনীতি খুব। আমি ওনার রবীন্দ্র সাহেবের আমার ওয়াইফ অন্ধভক্ত ছিলেন, অন্ধভক্ত। আমার ওয়াইফ ওনার ব্যক্তিত্বের জন্য মানুষ ভক্ত, ওনার পারিবারিক কারণে ভক্ত, ওনার বললাম যে ওনার যে মানে জীবন চলার যে ধর্ম এটা দেখে সবাই ভক্ত। এবং রাজা সাহেব থেকে আরম্ভ করে আমাদের যে ধরি আজকে যদি আমাদের নীরবের কথাও বলি, ছোটো এবং বড় প্রত্যেকেই তাদেরকে ভালোবাসে, প্রত্যেকে। এমন কোনো সাংবাদিক ভাই এরা মনে হয় এমন এই একটা লোক যাকে নিয়ে মনে হয় কেউ একটা কটু কথা লিখতে পারে, যাকে নিয়ে একটা শব্দ আমরা কেউ আজ পর্যন্ত কোনো মানে ডিসঅনার হতে পারে এই শব্দ এরকম কেউ ব্যাকরণিক শব্দ কেউ ব্যবহার করেন। আমি মনে করি যে দাদা যেমন দুনিয়াতে এবং ওই ভাবির জন্য কী করেছেন আমরা ভালোবাসার সাক্ষী দিতে হয়, তাহলে উনি যদি বলি আমরা বলি লাইলি মজনু, তাহলে আমি ওনাকে বলবো যে উনি কত বড় মজনু ছিলেন ভাবির ব্যাপারে। আমরা অল্প কয়েকজন এবং ওইভাবেই তার ছেলেমেয়েরও তার শিক্ষা এবং দীক্ষার দিক থেকে প্রত্যেকটা ছেলে স্টাবলিশ হাইলি এডুকেটেড কোনো সবাই আমাদের ফোন দিয়ে জানিয়েছে সবার মধ্যে। আমি কলকাতা বন্ধুরা শুধু সারা রাত আমার ভিডিও ছবি দিলি ফোন দিয়ে বললো আঙ্কেল আব্বাস মারা দেন আমি সবার আগে মনে পোস্ট আমি করেছি, আমার হাতটা কাঁপতেছে এবং আমি ভয় করেছিলাম আল্লাহ মিঠুন ফোন করলো না আরেকজন ফোন করলো, মানে এখন আমাদের দুদিন আগে অঞ্জনাবু মারা গেছে, মাথা ঠিক নাই, দেশ বিদেশ থেকে ফোন। তো আপনাদেরকে বলি আর এখন ট্রোলের যুগ, কিছু ট্রোলের যায়, মানে আমি ভয়। তারপর দেখলাম যে না ঠিক আছে, না আপনি নাম্বার চেক দেখেন না মিঠুন আঙ্কালই ফোন করছে। তো কি বলবো যে মানে আপনারা সবাই মিলে দাদা চলে গেছেন। আমি একেবারে বলতে পারি দাদা যে ব্যক্তিত্ব ছিলেন, দাদা যে আদাকারী ছিল, যে মানবিক মূল্যবোধ ছিল, দাদা অবশ্যই আল্লাহ তাকে বেহেশতের মতন যাকে স্থান দিবেন। আর তার ছেলেমেয়েগুলো যাতে তার বাবার এই শোকরাকে সহ্য করে সেই আল্লাহ তৌফিক এই দোয়া করি এবং তার বিদায়ের রুড়ে মাগফিরাত কামনা করি। আপনারা সবসময় ইন্ডাস্ট্রিতে লিজেন্ডের পাশে ছিলেন, ইন্ডাস্ট্রির পাশে ছিলেন, আপনাদের কাছে কৃতজ্ঞতা, আপনাদের কাছে কৃতজ্ঞতা শেষ নাই। দেখেন আপনারা এত, কিন্তু আমি তো এক্সপেক্ট করতে পারি আজকে তো অনেক শিল্পী থাকবে, উচিত না, মানে কষ্ট লাগে কিন্তু মানে সেটা বলতে পারি আমার তার না বলা যায়, মানে খুব কষ্ট লাগে। তাহলে আমরা ইন্ডাস্ট্রি মানে লাগবে না, আমি মারা গেলে আমার ছোটোরা এই সনিরা এরা ছোটোরা আসবে না, যদি এটা না করে তাহলে ইন্ডাস্ট্রি 39-40 বছর আমাদের দাদারা দিয়েছে প্রায় 50-60 বছর।
নিজের পরিবারের কাছে যদি না পায় তাহলে বিষয়টা আসলে মানে হতাশাজনক। যাই হোক আপনি হ্যাঁ উনি 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 কমপ্লিটলি উনি বিয়ের পরে বললাম না যে উনি মজনু, উনি প্রেম অনেক বছর প্রেম করার পর বিয়ে করেছেন, বিয়ের সময় উনি মুসলমান। ওনার নাম ছিল হাসান ইমাম হক। উনি তার প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু তার ইসলাম নামে দেখবেন, প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু তার ওইভাবে উনি দীক্ষিত হয়েছেন এবং তার আজকে ইনশাআল্লাহ জানাজার নামাজ হবে আমাদের বাস জায়গায় এখানে জোহর এখানে হবে, এরপরে চ্যানেল আইতে চলে যাবে, ওইখানে একটা নামাজ হবে, তারপরে আপনার সবাই এই যে টাকা মসজিদে পলাশ বাবা দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন যে চিত্রনায়ক মিশা সওদাগর কথা বলেছেন কিছুদিন আগেও যে চিত্রনায়ক যে মারা গিয়েছিল সেই বিষয়টি নিয়েও তোলপাড় হয়ে গিয়েছিল। এবিসির ভিতরে মিশা সওদাগর বলেছে এখন এবিসিতে তাকে আনা হয়েছে, সেই বিষয় কিছুক্ষণের ভিতরে তাকে চেন্নাইতে নিয়ে যাওয়া হবে, সে বিষয়টি তারা উল্লেখ করে বলেছে। আরেকটি বিষয় দেখানো যাচ্ছে যে এখানে দেখা যাচ্ছে মিশা সওদাগর কিছুক্ষণ আগে যে আপনাদের সাথে কথা বলেছিল সে বিষয়টি অবশ্যই দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে আর অনেকেই দূর দূরান্ত থেকে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে যে এফডিসির ভিতরে যে যে লোকজনের যে নামিয়েছে, এমনকি কিছুক্ষণের ভিতরেই তার লাশ নামানো হবে। যে মরা দেহটি যে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল সেই লাশটি ফ্রিজ থেকে নামানো হবে। নামানো হওয়ার পর তাকে এখানে যারা সাংবাদিক আছে তাদেরকে দেখানো হবে, হয়ে গেলে তাদেরকে নিয়ে যাওয়া হবে। এই মুহূর্তে আরও একটি বিষয় জানিয়ে রাখি, গতকালকে মারা গিয়েছিল সে মারা গিয়েছে। গতকালকে শিল্পী সমিতি এটি কনফার্ম করেছিল গতকালকে যে মারা গিয়েছিল। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আরো অনেকেই আছে, ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এফডিসির ভিতরে যে মিশা সওদাগর এসেছিল, যে গতকালকে যে শিল্পী সমিতির যে তার মৃত্যুর ঘোষণা সংবাদটি দিয়েছিল সেই বিষয়টি তা কনফার্ম করেছিল। বসে দাও রে বাবা। সাথে চাই প্রবাসী মিত্র যে চিত্রনায়ক একটা সময় সিনেমার বাবার ক্যারেক্টারে অভিনয় করেছিল এবং নায়কের বাবার হিসাবে ক্যারেক্টার অভিনয় করেছে, অসংখ্য নাটকে কাজ করেছে, অসংখ্য সিনেমায় কাজ করেছিল। এই সিনেমায় কাজ করে দীর্ঘদিন পর গতকালকে ইন্তেকাল করেছে।
ইন্তেকাল করেছে। তার দ্বিতীয় তার প্রথম এখানে এফডিসির শেষ হওয়ার পর দ্বিতীয়বার জন্য চেলেনাইতে নিয়ে যাওয়া হবে। তারপর আজিমপুর যে কবরস্থানটি আছে, যে আজিমপুরে তাকে যে কবরস্থানটি আছে সে আজিমপুরে নিয়ে যাওয়া হবে, তাকে মাটি দেওয়া হবে আজিমপুরে। এই বিষয়টি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। আরও একটি বিষয় জানিয়ে রাখা ভালো আপনাদের। এখন নিয়ে আসছে জি, ওনার অসংখ্য সিনেমা ছিল, অসংখ্য সিনেমায় অভিনয় করেছে, অসংখ্য সিনেমা ভক্তদের মন কেড়ে নিয়েছে, অসংখ্য সিনেমায় কাজ করে। তার ছেলে এখানে এসেছে, তার আত্মীয় স্বজন যারা আছে তারাও এসেছে। শিল্পী সমিতির যে মিশা সওদাগর অভিনয় করছে, মিশা সওদাগর সেও এখানে উপস্থিত আছে। আরও অন্যান্য যে আর্টিস্ট আছে তারাও এখানে উপস্থিত আছে। আরও অনেকেই এখানে উপস্থিত আছে এফডিসির ভিতরে। ইতিমধ্যে উনি বেশ কয়েকবার বলেছেন মৃত্যু মারা গেছে। আমি কয়েকবার বলা হয়েছে, তারপর আপনাদেরকে আরও একবার বলে দিই, সুভাষ মিত্র যে মারা গিয়েছে তার লাস্টে যে গাড়ি থেকে নামানো হচ্ছে, এটাতে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গাড়ি থেকে নামিয়ে স্টেজ করা হয়েছিল, স্টেজের উপরে রাখা হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আরও অনেকেই নায়ক নায়ক যারা আছে তারা আরও উপস্থিত আছে। অনেক যেরকম কিংবদন্তি নায়ক চয়নিকা চৌধুরী তার মাগফিরাত কামনা করতে এসেছে এফডিসিতে। রাশেদ ইতিমধ্যে আরও একটি বিষয় জানিয়ে রাখা ভালো। মানুষের অল্পতে অভিনয় করে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে ইতিমধ্যে মিশা সওদাগর, এমনকি অভিনেতা মিত্র যে ছেলে, তার ছেলেও দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি।
ক্যামেরাটা এনো চেক করলে কেন হবে রে ভাই? কেন হইলে আপনি দেখতে পারতেন না তো? আমাদের কাজ করতে হবে, আরে কাজ করলে তো এনো তো দেখতে পারবেন না। দেখতেছে পারতে হবে। তাহলে আমরা আরেকটু পেছনে যেতে হবে। যায় না কিছু। আমরা একটু পিছনে আসে, আপনার একটু পিছনে আসে, পিছনে আসে। তাহলে ভাই ওই জায়গায় যান। ওই জায়গায় ক্যামেরাটা লয়ে যান, সব উড়ে যাবে। ক্যামেরা আমরা তো এসে কোনো থেকে সুন্দরভাবে ভিডিও দিতে পারি ভাই। কবির মিত্র সিনেমা দেখে অনেকেই কেঁদেছেন, প্রথম সিনেমায় তিনি পরিচালনা করেন একটি চিকিৎসক চরিত্রে ছবি সিনেমার মাধ্যমে। পরবর্তীতে তিনি চরিত্রটা কবির মিত্র মারা গিয়েছে। ইতিমধ্যে আরো কয়েকবার লাইভে বলা হয়েছে কবির মিত্র অভিনেতা কবির মিত্র যে মারা গিয়েছে গতকালকে। তার মরদেহটি এফডিসির ভিতরে নিয়ে আসা হয়েছে। লাস্টে মরদেহটি রাখা হয়েছে। ইতিমধ্যে এখানে বাপ্পি চৌধুরী আছে, এমনকি মিশা সরকার আছে এখানে। ফুল দিয়ে যদি আরো কেউ থাকেন শ্রোতারা আবেন দয়া করে কবির মিত্র ইতিমধ্যে মারা গিয়েছে। অসংখ্য তার সিনেমা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে, এমনকি তার ছেলেও দেখা যাচ্ছে। কবির মিত্রর যে ছেলেটি আছে তার ছেলে আছে, এবং বাপ্পি চৌধুরী নায়ক বাপ্পি চৌধুরীও আছে এখানে। আর অনেকেই নায়ক এখানে চলে এসেছে। মোবাইলটা একটু পিছে। হ্যালো, আমরা সবাই হয়ে গেছি। বেজি ভাই, আপনারা কিন্তু সামনে চলে যাচ্ছেন, পিছনে আসেন। ভাই ভাই মোবাইলটা একটু বাম পাশে থেকে আল্লাহর রাস্তায় একটু কমান ভাই। শিল্পী সমিতির পক্ষ থেকে সভাপতি শিল্পী সমিতির এই যে মোবাইল পিছে
কবি মিত্রকে তারা ফুল দিয়ে শুভেচ্ছা শ্রদ্ধাশীল জানানো হচ্ছে। সেই বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন যে শিল্পী সমিতির যে মিশা সদাগর আরো অনেকে আছে। আমাদের চিত্রনায়ক এখানে আসলে আমাদের ভাই আছে ইতিমধ্যে আরো অসংখ্য নায়ক নায়িকা ছিল যারা মেহেদি এবং এটা আমাদের ইন্ডাস্ট্রির প্রতি অনেক শিল্পীগুলো চলে যাচ্ছে, বড় মাপের শিল্পী চলে যাচ্ছে। আর ওনার সম্বন্ধে বলাও আমার সেই দুঃসাহস। আমার খুব কাছের মানুষ, খুব ভালো লাগার মানুষ এবং আমাদের চলচ্চিত্রের প্রত্যেকটা শিল্পী ভালো লাগার মানুষ। ওনার সাথে অনেক স্মৃতি আমার ছোটোবেলা থেকে, অনেক স্মৃতি বড় হওয়ার পর বেশ অনেক স্মৃতি। উনি খুব ভালো মানুষ ছিলেন, শান্ত স্বভাবের ছিলেন। এটা অনেক কিছুদের মধ্যে নিয়ে চুপচাপভাবে আসতেন, মেকআপ করতেন, ড্রেস আপ করতেন, রেডি হতেন এবং ওনার যে কোয়ার্টিস ছিলেন তাকে বোঝাতেন, ভালো ভালো সাজেশন দিতেন, উপদেশ দিতেন। আর আমাদের দেখি তো আমাদের বড় হওয়ার এখন আমরা মেহেদি ইতিমধ্যে কথা বলছে, তার অসংখ্য সিনেমায় কাজ করেছে, মৃত্যুর সাথে প্রবাসী মৃত্যুর সাথে কাজ করে তার অভিজ্ঞতাগুলো প্রকাশ করছে। কতগুলো আসলে সংখ্যাটা আমার খেয়াল নেই, ছোটোবেলা বেশ অসংখ্য ছবি, প্রায় 30-40-এর উপরে। আর বড় হওয়ার পর একই সেম প্রায় 60-70 ছবি। অনেক স্মৃতি আসলে বলে শেষ করা যাবে না। দোয়া করি সবসময় আল্লাহ যেন আমাকে বেঁচে সবসময় দোয়া করি। চোখের সামনে এখন স্মৃতি মানে কি, সবই স্মৃতি। উনি আমাকে ভালো উপদেশ দিতেন, এটা আমার একটা স্মৃতি। ভালো সাজেশন করতেন কীভাবে ছবি ধরতে হবে, কীভাবে অভিনয় করতে হবে, কখন আসতে হবে, টাইমিংটা মেনটেন করবে, সময়টাকে মূল্য দেবে। মানে শুটিংয়ের কোনো অভিজ্ঞতা, শুটিংয়ের তো অনেক অভিজ্ঞতা। সংলাপ যদি ভুলে যেতাম, উনি এটা ছবিটা কাজ করে ইতিমধ্যে অসংখ্য লোকজন এবিসির ভিতরে ভরে গিয়েছে। ইতিমধ্যে আরো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। লোকজন আছে, তারা দেখতে পাচ্ছেন কাজ করছে এবং কি কিন্তু যখন একটা মানুষ অসুস্থ হয়ে যায় বা মারা যান, তখন অনেকেই করতে আসে। আমি আলমগীর বাবা সবসময় সবার ঘটনা দেখতে আসে, ওনাকে প্রতিবারই দেখতে উনি আসেন। মিশা সদাগর ভাই আসেন, তাই ভাই আসেন, অনেকেই আসে। তারপর পুরানো বলতে অনেকজনকে দেখেছি, অনেকজনকে দেখিনি, অনেকের নাম মনে নাই। কিন্তু যারা আসেন না তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনাদের আসা উচিত। জ্বর ছিল, ঠান্ডা ছিল, এই সমস্ত না বলে ঝড় তুফানও যদি থাকে তবুও আপনাদের আসা উচিত, যেহেতু ওনারা আমাদের পরিবারের মানুষ। থ্যাংক ইউ। আপনারা শুনছিলেন আপনার চিত্রনায়িকা কথা কিন্তু ইতিমধ্যে আরো অনেকেই দেখতে পাচ্ছেন যে অনেক নায়ক আছে যে তার স্মৃতিগুলো জড়িয়ে আছে, সেই বিষয়টি আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে অনেক নায়ক এবং প্রবাস মিত্র সিনেমা অসংখ্য সিনেমায় কাজ করেছেন, কাজ করে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। যে এত সুন্দর বাবার অভিনয় করেছিল, সেই ক্ষেত্রে আমরা লাইট দেখাবে।
অসংখ্য লোকজন ইতিমধ্যে আছে, যেটা যেটা না বললেই নয়। আর অসংখ্য লোকজন তারা কথা বলছেন। নায়ক আছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রবাসী মিত্র যে লাশটি তার এফডিসির ভিতরে রাখা হয়েছে, তার শিল্পী সমিতির যে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানানো হয়েছে। ইতিমধ্যে আরও অনেকেই আছে। যারা বলবো যে যারা আমাদের যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে তাদেরকে নেওয়া উচিত। তারা কাজের মাধ্যমে ফিরে আসলে এটা আমাদের চলচ্চিত্রের জন্য যেরকম ভালো, এবং প্রবীণ যারা আছে তারাও এটা আরও ভালো কিছুই পাবেন চলচ্চিত্র। ব্যক্তি জীবনে তিনি কেমন ছিল? অভিনয় করেছিলাম একসাথে, আদর করবেন আমাকে সবাইকে আদর করতে আমি আমার পাঠ করতে পারছি। তো জানতে চাই তোমার কাছে আমি ওরা বাসায় আমি একবার গিয়েছিলাম অনেক আগে, যে মানে বয়সের যে স্পষ্ট অসুস্থতার যে ছাপ সেটা দেখেছি, দেখে খারাপ লেগেছে। ব্যক্তি জীবন তিনি কেমন ছিল? ইতিমধ্যে চিত্রনায়ক ইমন ভাই কথা বলেছে তার বিষয়টি নিয়ে, মিত্রের জীবন কাহিনী, জীবন গল্প নিয়ে তার সাথে অসংখ্য সিনেমায় কাজ করেছিল। সেই বিষয়টি সে উল্লেখ করে জানিয়ে দিয়েছে যে তার সাথে অসংখ্য সিনেমায় তিনি কাজ করেছে, সেই বিষয়টি সে বলে দিয়েছে। কারণ জানাজার নামাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পবিত্র কাজে আপনারা অনুরোধ করব যারা যার জন্য তাকে দাঁড়ানো হচ্ছে, দাঁড়ানোর জন্য সবাই দাঁড়াচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সবাই সিরিয়ালে দাঁড়িয়ে যাচ্ছে তাকে। জানাজার পরেই দিই জানাজার পরে গতকাল রাত 10টা বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা প্রবীণ মিত্র মারা যায়। তার
এফডিসিতে আছে আলহাবি এইসব অনেকেই আছে। জানাজার জন্য দাঁড়িয়ে গিয়েছে তার প্রবাসী মৃত্যুর যে লাশটি নামানো হয়েছে তার লাশটি জন্য জানাজার জন্য সবাই দাঁড়িয়ে গিয়েছে। নানু ভাই এরপরে মুসলমান হাতে নেন না দরকার নেই ভাই, যেখানে আছে এখানে থাকে বলতে হয় না পাইছি আমরা এটা দিল মাত্র দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন প্রবাসী মৃত্যুর যে মৃত্যু হয়েছে গতকালকে রাতে তা শিল্পী সমিতি তা কনফার্ম করে দিয়েছে, যে সাংবাদিকদেরকে জানিয়ে দিয়েছে। এমনকি এই যে প্রথম জানাজা হচ্ছে এফডিসির ভিতরে, দ্বিতীয় জানাজা হবে চেলেনাহিতে, তারপর তাকে তার মরদেহটি নিয়ে আজিমপুর কবরস্থানে নিয়ে যাওয়া হবে। সুমন সাইলেন্ট করো। আপনাকে আড্ডা করতে যাবো, ভালো লাগছে না।
মধ্যে জানানো হয়েছে তার প্রবাসী মিত্রর যে মরদেহটি এফডিসির ভিতরে রাখা হয়েছে তার জানাজার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। জানাজা শেষ হয়ে যাওয়ার পর দ্বিতীয় জানাজা হবে চ্যালেন আই শেষ করে তার মরদেহটি আজিমপুর কবরস্থানে নিয়ে যাওয়া হবে। তার এমনকি তার ছেলে বলে দিয়েছে তার কাছে কোনো দেনা থাকলে তার ছেলের সাথে যোগাযোগ করার জন্য, এমনকি সেটিও ক্লিয়ার করে বলে দেওয়া হয়েছে। বাঘা একটা হচ্ছে তিন বাঘা ওই যে ভাই সবাই পাঁচটা দিক পাঁচটা ভালো হয়। তাদের নাম হচ্ছে কিন্তু হাসিন মোহাম্মদ সুমন জন্য ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে ইলিয়াস কাঞ্চন আমাদের মাঝে যে চলে এসেছে মিত্র। আজকের এই দিনে মায়ের তরফ থেকে পাওয়া হচ্ছে জীবনের তরফ অনেক মানুষের জন্য অবদান করেছেন এবং আমাদের করতে দিয়ে যারা শুধু মুসলিম তারাই শুধু জানাতে অংশগ্রহণ করবো। আপনারা ভিডিও আমরা দোয়া করবো। আমরা জানা যাই যারা আছে তারা জানাতে পারবেন ছবি নেই, একটা ছবি নেই। কবির মিত্র
এটা অভিনেতা পবিত মিত্র মারা গিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। Allahu Akbar. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah. ইতিমধ্যে তার জানাজা শেষ করে তার লাশটি ইতিমধ্যে কিছুক্ষণের ভিতরেই নিয়ে যাওয়া হবে চেলেনাইতে। চেলেনাই সে জানাজা করবে। জানাজা রাজ সমকাল আসেন আসেন কে কে নেবেন আসেন পরে ঝামেলা করবেন। একটু মাথাটা ব্যাগে কি বলবো ওই পরশু দিন এখানে এসেছিলাম আবারও আজকে আরেকজনের বিদায় জানাতে একে একে সবাই চলে যাচ্ছে। তুমি ওইদিকে যাও। বলবেন না এই শোকের কথা। ও প্রশ্ন করেছে সবাই চলে যাবে, একে একে সিরিয়াস সবাই চলে যাবে, এটাই হলো গিয়ে নিয়ম। কিন্তু কে কিভাবে যাবে সেটাই হলো তার ভাগ্য এবং সেটাই হলো তার আখেরাত। এবং আখেরাত যার সুন্দর হবে সেই হলো যে সবচেয়ে বেশি ভাগ্যবান। তো আমাদের প্রবীরদার যে বিষয়টি সেটি আমি বলবো যে উনি অনেক ভাগ্যবান। কারণ লগে যে আমাদের নবী বলেছেন যে একটি মানুষ যদি অন্য ধর্ম থেকে মুসলমান ধর্মের মধ্যে অনুপ্রবেশ করে তাহলে তার আগের জীবনের যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলা মাফ করে দেন। উনি একদম শিশুর মতন মানে নতুন জন্মের মতন হয়ে যান। তো আমাদের এই দাদা মানে অন্য একটা ধর্ম থেকে আমাদের ভাবিকে ভালোবেসে, এই যে ভালোবাসা যে বিষয়টি, ভালোবেসে আমাদের ভাবিকে ভালোবেসে অন্য একটি ধর্ম থেকে উনি ধর্মান্তরিত হয়ে আজকে কিন্তু আমি পরবর্তী সময়ে যেটি শুনেছি এই যে উনি দীর্ঘ সময় ছবিতে কিন্তু কাজ করতে পারছিলেন না, কিন্তু উনি কিন্তু সারাক্ষণে কিন্তু ধর্মকর্মটাই কিন্তু করতেন। আমি শুনেছি নামাজ পড়তেন এবং কোরআন হাদিস উনি পড়াশোনা করতেন। এই যে এই কাজটি যে করেছেন এইটি কিন্তু আমি বলবো যে ওনার ভাগ্য যে ওনাকে শেষ বয়সে এসে ওনাকে এই রিয়ালাইজেশন আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আমি আশা করব যে যারা এটি শুনেছেন তারা এটিকে হৃদয়ঙ্গম করবেন এবং তারাও এই মানুষটির জন্য দোয়া করবেন। কারণ প্রত্যেকটা মানুষ আজকে আমরা যারা বেঁচে আছি আমরাও কিন্তু চলে যাব, আপনারা যারা শুনছেন তারাও কিন্তু চলে যাব। এবং এই চলে যাওয়াটা কিন্তু একটা এমন একটা বিষয় যে এই যাওয়ার সময় যদি আমরা যদি মাপ নিয়ে যেতে পারি তাহলেই কিন্তু আমাদের জীবনটা কিন্তু সফল হবে, আদারওয়াইজ কোনো সফল হবে না। তো আমি আপনাদের জন্য দোয়া করি, আমার যারা এই অনুষ্ঠানগুলো যারা দেখবেন তাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার এই ভাইটির জন্য দোয়া করবেন যে আল্লাহ তাআলা যেন মুসলমান হিসাবে এবং তার সমস্ত গুনাহ খাতা যেন মাফ করে দেয়, তাকে যেন কবুল করে। অনেক সময় যে সহকর্মীরা তেমন আসে না, হয়তো আপনি এসেছেন কিন্তু সিনিয়রদের অনেকেই আসেন।
না, সবাই এরকম অভিযোগ করে। আমরা বাবার সময় করেছি, আজকে এটা হচ্ছে উপস্থিতি খুবই নগণ্য। এটা নিয়ে আসলে এইটা আসলে আমি কারণ হলো গিয়ে যে হয়তো অনেকের অনেক সময় মানে কাজ থাকে এটার জন্য তাড়াতাড়ি ভাই এরকম হইলো কেন? এটা কি বুঝলাম না। ইতিমধ্যে আপনারা দেখছেন আর তার মরদেহটি নামিয়ে নেওয়া হয়েছিল। তার জানাজা একটু শেষ হয়ে গিয়েছে। তার মরদেহটি নিয়ে চলে যাবে। মরদেহটি নিয়ে ডিসি থেকে ত্যাগ করবে। আমাদের এখন যেটি কার্যক্রম এখন হচ্ছে চ্যানেল আই প্রাঙ্গণে, সেখানে দ্বিতীয় জানাজার অবস্থা করবে চ্যানেল আইতে উপস্থিত। এই মাইক্রোফোনটা নেন। দর্শক, এই মুহূর্তে যা লোকজন আছে তারা আপনারা দেখছেন যে প্রবাসী মিত্রর যে মৃত্যুটি হয়েছে গতকালকে, তার ছেলেরা এসেছিল। তার ছেলেরা এসে এখানে কথাও বলেছিল কিভাবে সে মারা গিয়েছে, এমনকি কোন হসপিটালে সে মারা গিয়েছিল সেটিও উল্লেখ করে দেওয়া হয়েছিল। এমনকি তার ছেলের বিষয়টি নিশ্চিত। না না, প্রত্যেকটা ইয়েতে সাকিব খান আসে না। এই ইন্ডাস্ট্রি সাকিবের জন্ম দেয় কেন এমনটা? এই ইন্ডাস্ট্রি সাকিবের তো আমরা জন্ম দেয় নাই। তখন কি তোরা ইন্ডিয়ান বাবা ছিল বাংলাদেশে আছে। যেখানে একটা নিউজ পাঠাবে না। উনি কোন সময় পাঠাইছে? কোন সময় পাঠাইছে এটা বলেন, যে একটা সময় পাঠাইছে। ইন্ডাস্ট্রি ওকে ইন্ডিয়ান লোক বানাইছে না আমরা বানাইছি? উনি কখনো দেয় নাই, কারো বেলায় দেয় না। একটা জানাজা তাকে দেখি না, একটা জানাজা তাকে দেখি না, একটা ইয়েতে তাকে দেখি না। কেন? একটা স্ট্যাটাস দিলেও তো পারে কিছু। এদিকে 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 সবাই এদিকে অভিনেত্রীর সাথে কি আর কেউ কাজ করে নাই? আমরা কাজ করেছি শুধু। একটি লোককে আমি দেখি নাই। এই সাকিব একটা বার আমি দেখি না। কোনো জানার শেষ নয়। প্রত্যেকবার কি সে থাকে না? কেউ কিছু বলে না, এটা নিয়ে প্রতিবাদ করে না, কেউ এটা তুলে ধরে না। খালি আলমগীর সাহেবই টাকা পড়ছে। আলমগীর সাহেব একাই আসবে। ওই কাঞ্চন ভাইয়ের টাকা পড়ছে, আর মিশা সদরের টাকা পড়ছে, আর উজ্জ্বল সাহেবের টাকা পড়ছে, আর এখন ৬০ টাকা নেই। এরা মরবে না তো? সাকিব মরবে না, সুচিতা মরবে না, ববিতা মরবে না তো? ভাই কাঞ্চন ভাই বলছে যে অনেকের অনেক কাজ থাকতে পারে। না না, সবসময় কাজ থাকে না ভাই। কয়টার সময় কাজ থাকে ভাই? কয়টা কাজ থাকতে পারে ভাই? 10 মিনিট 15 মিনিট কি কাজ কি ফেলে আসা যায় না? আমরা কি কাজ ছাড়া নাকি? এগুলো হলো মনের উপরে নির্ভর। আপনি কি করবেন, কি ভাববেন। আমরা কি কাজ ছাড়া? আমরা কি ইন্ডাস্ট্রি ডেউটিন? সাকিব খানের উদ্দেশ্যে আমরা কি ইন্ডাস্ট্রি ডেউটিন? আমাকে দেখাইতে পারেন? আপনারা তো ছিলেন প্রত্যেকটা জানাজার, কোনোটাই পাইছেন? কোনোটাই না। অভিনেত্রীর সাথে কি এরাই কাজ করছে? এই শুধু আলমগীর ভাই কাজ করছে, এই তারপরে উজ্জ্বল ভাই কাজ করছে, কাঞ্চন ভাই কাজ করে, আর কেউ কাজ করে নাই? অভিনেত্রীর সাথে, অঞ্জনার সাথে আর কেউ কাজ করে নাই? শুধু মিশাই কাজ করছে। যারা আসতে পারে না তাদের উদ্দেশ্যে কি বলবো? তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনারা মরবেন। কয়টা শিল্পী আপনাদের মরতে তখন আমরা আসবো না। আউটলুক বেশি এখানে, আউটলুক বেশি। শিল্পী কয়টা পাইছেন?
শিল্পী কিন্তু ভাই সাকিব খানের উদ্দেশ্যে কিছু বলে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সাকিব খান যে কিছুদিন আগে যে রুজিনা অঞ্জনা মারা গিয়েছে, অঞ্জনার মরদেহটি ডিসিতে নিয়ে আসা হয়েছে। তার মরদেহটি আনার সময়ও সাকিব খানকে দেখা যায়নি, এমনকি আজকে প্রবীর মিত্র যে এফডিসিতে তার মরদেহটি নিয়ে আসা হয়েছে, তা সেই লাস্টে দেখতেও সে আসেনি। কেন আসেনি এই বিষয়টি নিয়ে সুমন ভাই কথা বলছে চলচ্চিত্রের, কেন আসেনি সেই বিষয়টি নিয়ে সে উল্লেখ করে কথা বলতেছেন, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আমি পুরো কনফিউজ হবে। বাবু রেকর্ড দিন সামনে দেন ভাই। তার ভিতরে অনেক কষ্ট কাজ করতো যে আমি দেখে খুব অবাক হচ্ছি এবং তাকে আজকে যে চলে গেছে তাই বিদায় হাজার হাজার মিডিয়া আর্টিস্টে এসে জানাজা করছেন, আপনারা তার সুখ দিবসটা পালন করছেন, কিন্তু সে থাকতেকালীন ইতিমধ্যে আরো অনেকেই দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আরো লোকজন যারা আছে অনেকেই অনেক ধরনের কথা বলছে, কেন সাকিব খান এখানে আসতে পারেনি, কেন সাকিব খান দুটি জানাজার একটি জানাজা তো তাকে দেখা যায়নি। বিশেষ সদস্যরা কি বলছে এই বিষয়টি নিয়ে চলে উপস্থিতিতে সবাই বলছে কেউ আসে না, কেউ না, মানে এটা আসলে হয় কি দেখেন, এটা আমি বললে আমি এখন শিল্পী সমিতির আমি একজন কর্তা, আমি যদি ভুল সবাই বললে যে মিশা এটা বলছে, মানে আমি হতাশ সেটা বলতে পারি। আমি খুব আরেকপ্রান্ত দিয়ে বলতে পারি যে আজকে দাদাকে অনেকটা করা উচিত ছিল। দাদা ডিসার্ভ প্রবীণ নেতা, উনি ওনার ছেলের বিয়েতে উনি প্রত্যেককে ছোটো বড় শিল্পীদের বাসায় গিয়ে কাজ দিয়েছে। দিস ইজ প্রবীণ নেতা। উনি হাঁটতেন, মাটি চুপ থাকতেন, মাটির মধ্যে প্রবীণ নেতা হাঁটতেছে যাতে মাটি ব্যথা না পায়, এইভাবে না আস্তে আস্তে উনি কথা বলতেন মানুষকে, আস্তে আস্তে একটা মানুষ ডিস্টার্ব না হয়, আস্তে আস্তে কথা বলতে যাতে কোনো এবার আপনার সাথে কথা বলতে পারি। মানে আমি কী বলবো, ইঞ্জিনিয়ার আমি ওনাকে ডিরেক্ট ইউনিভার্সিটি রঙিন নবাব লাস্ট যদি বলে সব। হ্যাঁ, উনি শ্রদ্ধেয় মানে লেজেন্ডারি নবাব তো হচ্ছেন আনোয়ার হোসেন, তারপরে উনি উস্তাদ ডাকতেন, গুরু বলতেন আনোয়ার হোসেন। তার শিষ্য হিসেবে উনিও নবাবকে মানে আর কি বলবো যেন প্রবাহমান করে গেছে। প্রযোগ হচ্ছে এই যে ভাইগুলোর দাঁড়ানো ওরা প্রদীপ বাবা তো মিঠু সদাগর বলেছেন প্রবীর মিত্রের জন্য সাকিব খান কেন আসতে পারেনি সেই বিষয়টি ক্লিয়ার করে দিয়েছে, সে কাজের জন্য আসতে পারেনি। যে সুমন ভাই যে চলচ্চিত্রে যে সুমন ভাই বলেছে সে কেন আসবে না, কাজ 2টা মিনিটের জন্য সময় করে অবশ্যই তো আসা যায়, কেন আসেনি। এবং মিঠু সদাগর বলেছে কেননা সবাই জন্য
সবার জন্য শুভকামনা এবং ওপারে গিয়ে যেন সবাই সুস্থভাবে থাকতে পারে সেই প্রত্যাশাই করছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। অন করে দিলাম অন দিতে দেখলাম তুই বন্ধ করে দিস আমি অন ছিল আর না আমার কাছে অন ছিল ফেলাইছি ভাই আমারই অন ছিল তুই সাপোজ তুই মনে করছো পাশে অন করে দিই আমার অন ছিল তুই অফ করে ফেলাইছিস। ইতিমধ্যে আপনারা দেখছেন যে মিশা সওদাগরের সাথে কথা বলা হয়েছিল। মিশা সওদাগর কথা বলেছিল সে বিষয়টি ইতিমধ্যে দেখছেন এখানে বাপ্পি চৌধুরী কথা বলছেন। আসতে রে বাইরে আরো কয়েকজন আছে। এই যে বুমন, এই যে বুমন এখন অন আছে আগে কি অন ছিল এখন দেখা যায় এখন দেখা যায় হয়েছে। দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন যে পরিমিত রয়েছে যারা তার মরদেহটি দ্বিতীয় জানাজার জন্য চ্যালেঞ্জ আইতে নিয়ে যাওয়া হয়েছে। দ্বিতীয় জানাজা শেষ করে তার মরদেহটি নিয়ে যে আজিমপুর কবরস্থানে নিয়ে যাওয়া হবে সেই বিষয়টি উল্লেখ করা হয়েছিল। তার মরদেহটি নিয়ে আজিমপুর কবরস্থানে তার মরদেহটি সেখানে মাটি দেওয়া হবে সেই বিষয়টি ক্লিয়ার করে দিয়েছে তার ছেলে। এমনকি মিশা সওদাগরও সে নিজে বলে দিয়েছে। এই মুহূর্তে সাকিব খানকে নিয়ে গুঞ্জন উঠেছিল সাকিব খান কেন আসতে পারলো না। দুটি লোককে দেখার পরও কেন আসতে পারেনি সেই জন্য খুব দুঃখ প্রকাশ করছিল। সেই বিষয়টি তারা আর্তনাদ করছে। জি উনি বিয়ে করেছেন যখন তখন মুসলিম হয়ে গিয়েছিল। মুসলিম হয়ে যাওয়ার পর এই জন্য হিন্দি সে মুসলিম হয়ে গিয়েছিল। সে বিয়ের আগে সে মুসলিম ছিল না, তাই বিয়ের পরেই সে মুসলিম হয়ে গিয়েছিল। তাই এই জন্য অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন সে কি মুসলিম। জি মুসলিম বলেই তাকে জানাজা দেওয়া হয়েছে। এমনকি দ্বিতীয় জানাজা চ্যালেঞ্জ আইতে তার জানাজাটি হবে। এমনকি আর রুজিনার যে অঞ্জনা যে মারা গিয়েছে, অঞ্জনার যে মরদেহটি যে চ্যালেঞ্জ এফডিসিতে প্রথম জানাজা শেষ করে যে চ্যালেঞ্জ আইতে দ্বিতীয় জানাজা দিয়ে তারপর তার মরদেহটি নিয়ে বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হয়েছিল সেই বিষয়টি অনেকেই দেখেছে। এমনকি লাইভ সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম, সবাই দেখেছিলেন। এই মুহূর্তে আমরা আছি এখন এফডিসির ভিতরে। এফডিসির যে তার লাশটি ইতিমধ্যে নিয়ে গিয়ে চ্যালেঞ্জ আইতে জানাজার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছিলেন। আরও একটি বিষয় জানিয়ে রাখা ভালো, খুবই ভালো বুঝতে পারবেন তাহলে। প্রবীণ মিত্র
যে অসংখ্য সিনেমা এবং নাটকে কাজ করেছিল এবং মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিল, যে সিনেমা করে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে, এমন তাকে ভুলে যাওয়াটা অনেকেই যে কান্নায় ভেঙে পড়েছিল যে কিভাবে তাকে আমরা ভুলে যাব, আমাদের মাঝ থেকে সে চলে যায়নি। এখনও তারা বিশ্বাস করতে পারছে না সে যে মারা গিয়েছে। সেই বিষয়টি তারা বলছে। যে হারিয়ে যায় সে কখনো ফিরে আসে না। আজকে তার মৃত্যুবার্ষিকীতে যে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, আমরা সবার কাছে তার উদ্দেশ্যে আমরা বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে সবার কাছে তার উদ্দেশ্যে ক্ষমা চাইছি এবং দোয়া চাইছি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন এবং তার সঙ্গে আমাদেরও যেন ক্ষমা করে দেন। আর একটা বিষয় বলবো যে সবাই তাকে চেনে, অনেকে আমাদেরকে চেনে না, তাকে চেনানোর মতো কোনো কিছুই নেই। সে একজন দুর্দান্ত পারফরমার ছিলেন। আমি বললাম না, বহু গুণে গুণান্বিত, তার গুণের কথা বলে আমরা শেষ করতে পারবো না। একটি গুঞ্জন শোনা গিয়েছে যে সাকিব খান যে কিছুদিন আগে অঞ্জনা আপ্পা মারা গিয়েছিল, তারপর আজকে মারা গেল, তারপরও সাকিব খান কেন আসলো না, এই বিষয়টি আপনার কোন চোখে দেখছেন? আচ্ছা দেখুন, উনি তো আমাদের বড় ভাই, ওনার সম্পর্কে আমরা তেমন কোনো মন্তব্য করতে চাই না। হয়তো ব্যস্ততার কারণে উনি আসতে পারেননি, আমি সঠিক জানি না উনি বাংলাদেশে আছেন নাকি আমেরিকায় রয়েছেন। তবে উনি অবশ্যই শোকবার্তা জানিয়েছেন, আমাদের শিল্পী সমিতিতে অবশ্যই শোকবার্তা জানিয়েছেন। এটা আমাদের সভাপতি যে মিশা সওদাগর, মিশাভাই এটা নিশ্চিত করেছেন। এবং আসলে অনেক শিল্পী কিন্তু আসতে পারেননি ব্যস্ততার কারণে, অনেক প্রযোজক আসতে পারেননি, অনেক পরিচালক আসতে পারেননি, অনেক গায়ক আসতে পারেনি, নায়ক আসতে পারেনি, এটা তো আপনারা সবাই দেখেছেন। প্রবাস মিত্রর লাশ কিছু স্মৃতির কথা সম্পর্কে যদি কিছু বলতেন। প্রবীর মিত্রর সাথে হয়তো কাজ করা হয়নি, কিন্তু প্রবীর মিত্র এমন একজন ছিলেন যিনি এফডিসি সচরাচর আসা যাওয়া করতো সবসময়। তার সাথে এমন কোনো স্মৃতি আছে যেগুলো মানে মনে পড়ে যে তার সাথে কথা বা তার সাথে স্মৃতি আছে? হ্যাঁ, স্মৃতি আছে। আমি আমাদের যেদিন রাজ্জাক সাহেব মারা গিয়েছেন, সেদিন আমার সঙ্গে দাদার খুব পাশাপাশি বসেছিলাম। আমার খেয়াল আছে যে সুব্রত দাদা, আমি, প্রবীর দাদা, আমরা একসঙ্গে ছিলাম। তখন আমাকে উনি আশীর্বাদ করে দিলেন যে অনেক বড় হও, দোয়া রইল। সেই স্মৃতিটুকুই আমি খুব গভীরভাবে অনুভব করেছি। আর এছাড়া তার সাথে আমার একসঙ্গে খুব বেশি একটা দেখা হয়নি। আপনারা সবাই জানেন উনি বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। সব কিছু মিলিয়ে তাছাড়া ওনার সঙ্গে আমার কোনো সিনেমা বা নাটকে পারফরমেন্স করার সুযোগ হয়নি। তার জন্য আমি আসলে দুঃখিত। আর দুঃখিত বলবো না, আসলে হয়নি আর কি, সময়টা হয়ে ওঠেনি। ধন্যবাদ। কোভিডটা আমি প্রায় 40 বছর আপনারা দেখছেন যে মরদেহটি তার এফডিসির ভিতরে এফডিসি থেকে নিয়ে যাওয়া হয়েছিল চ্যানেল উদ্দেশ্য করে। সেই বিষয়টি উল্লেখ করে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে। ইতিমধ্যে আরও একটি বিষয় জানিয়ে রাখি, তারা যে কথা বলেছিল, সাকিব খান যে প্রত্যাশা জানিয়েছিল সেই বিষয়টি বলেছিল। দেখতে পাচ্ছেন
পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে যে নায়ক কথা বলতে চাচ্ছে তাকে চারিদিক থেকে ঘিরে ধরা হয়েছিল। অসংখ্য ধন্যবাদ লাইভটি শেয়ার করার জন্য। এই মুহূর্তে আপনারা দেখছেন যে তাকে নিয়ে যে গুঞ্জন উঠেছিল, সাকিব খানকে নিয়ে যে গুঞ্জনটি শোনা গিয়েছিল, তাকে সে কেন আসতে পারেনি এফডিসিতে, তার অঞ্জনা ম্যাম মারা গিয়েছে, এমনকি মারা গিয়েছে, তার মরদেহটি আনা হয়েছে, তার দুটির লাশ একটি যাওয়া আসতে পারেনি কেন, সেই বিষয়টিও উল্লেখ করা হয়েছিল। এমনকি আরও একটি গুঞ্জন আরও একটি মিশা সদাগর নাকি বলে দিয়েছে শিল্পী সমিতির কাছে সে কাজের জন্য ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়া থেকে আসতে পারেনি, তাই এই জন্য সে এই কারণে সে আসতে পারেনি। সে আত্মার মাগফিরাত কামনাই করেছে। এবং যারা আমাদের লাইভটি দেখছেন অসংখ্য ধন্যবাদ। আর লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। আমাদের পেজের সাথেই থাকবেন। ডিজিটাল খবর সবসময় আপডেট খবর সবসময় সবার আগে সবার সাথেই আপডেট সবার আগে দেওয়ার চেষ্টা করি এবং আপডেট খবরাখবর জানতে ডিজিটাল খবরের সাথেই থাকবেন। আরেকটি বিষয়, যারা শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা কমেন্ট করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, যারা পুরাটা মুখে ঢুকে পুরাটা মুখে ঢুকে আর টিভি সামনে ঢুকছে সরাই দেন, একবারে সরাই দেন, সামনে যাবেন। ভাই আবার সামনে আগাইছেন কেন ভাই? মোবাইল থাক, মোবাইলের জায়গায় মোবাইল থাক। আলমগীর সাহেব এফডিসি থেকে লাইভ করছেন। ইতিমধ্যে যে আলমগীর চিত্রনায়ক আলমগীর বাবার অভিনয় করত, সে ইতিমধ্যে আমাদের মাঝ থেকে চলে গিয়েছে। এফডিসি পুরো খালি হয়ে গিয়েছে, এফডিসি ছেড়ে চলে গিয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সাকিব খানের বিষয়টি নিয়ে তারা যে গুঞ্জনটি উঠেছিল সেই গুঞ্জনটি নিয়ে তারা কথাটি প্রকাশ করছেন। এমনকি
যারা দূর দূরান্ত থেকে, ঢাকার বাইরে থেকে, যে যেখান থেকে এই লাইভটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আর তার মাগফিরাত কামনা করছি, সে যেন ওপারে যেন সুস্থভাবে ভালোভাবে থাকতে পারে, যে যেন ঠিক আমি তো মনে দেখতেছি না, আমার তো মনে হয় মোবাইল রেডি না, দেখতে পাচ্ছি হয়ে গেছে একটা ডিজিটালাইজেশনের উপর, সেখানে একটা গ্যাপ হয়ে গেছে। সেই গ্যাপটাকে ফিল আপ করতে যে আপনারা ডেফিনেটলি আমাদের এই চলচ্চিত্র শিল্পী যারা আপনারা আপনাদের কাছে যে জিনিসটা সরকারকে যে এই ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের চলচ্চিত্র থেকে সরকার যদি এখানে চলচ্চিত্রের একাডেমি করে দেয়, ইয়াং জেনারেশন যারা, আপনারা যেরকম ইয়াং জেনারেশনের সাংবাদিক, আপনারা সঙ্গে সঙ্গে সেই নিউজগুলো বেরিয়ে যাচ্ছে, সারা দেশের মানুষ জানছে চলচ্চিত্র সম্পর্কে ঘটনা জানছে, সংস্কৃতির ঘটনা জানছে, রাজনীতির ঘটনা জানছে, অর্থনীতির ঘটনা জানছে। ঠিক একইভাবে আপনারা যারা চলচ্চিত্র নিয়ে আপনারা সাংবাদিকতা করেন, তাদের কাছে অনুরোধ থাকবে এই ডিজিটালাইজেশনের এই যুগে আমরা চলচ্চিত্রকে আবার উন্নতির শিখরে নিয়ে যেতে পারি, যদি ট্রেন্ড আপ করতে পারি। আমাদের ইনস্টিটিউশন নাই, তারপরেও আমরা এত বড় একটা ইন্ডাস্ট্রি তৈরি করেছি, আমাদের কোনো সরকারি সহায়তা নাই, তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন যে ফিল্ম ইন্ডাস্ট্রির কত বড় স্ট্রাকচার আছে। আমাদের স্ট্রাকচারাল, আমাদের লজিস্টিক, এফডিসির সব কিছু আছে, যে জিনিসটা নাই। ইভেন র মেটেরিয়ালস বলতে আমি বলতে চাই, শিল্পী আছে, রাইটার আছে, আমাদের ডিরেক্টর আছে, আমাদের ক্যামেরাম্যান আছে, সব কিছু আছে। নেই শুধু আমাদের ট্রেনিংটা এই বর্তমান সময়ের সঙ্গে কমপ্লিট হয়ে যে ডিজিটাল ট্রেনিং দরকার, সেই ট্রেনিংটার জন্য আপনারা সরকারকে ইনডিরেক্টলি, পরোক্ষভাবে যেমন আমাদেরকে আপনারা তৈরি করেন, সেই পরোক্ষভাবে আপনারা কন্ট্রিবিউট করবেন যেন ফিল্ম ইন্ডাস্ট্রিকে আমরা আবার সেই জায়গায় নিয়ে যেতে পারি, এবং আমরা আপনারা সবাই একত্রিত হয়ে গর্ব অনুভব করতে পারি যে এই ডিজিটাল ইন্ডাস্ট্রি একটা নতুন ফর্মেটে গেছে, নতুন জায়গায় গেছে, নতুন জায়গায় চলে গেছে। ধন্যবাদ সবাই। সে একটি বিষয় জানিয়ে রাখা ভালো, আপনারা যে বলছেন সে হিন্দু ছিল, সে হিন্দু থেকে মুসলিম হয়েছে, বিয়ের পর পরেই সে হিন্দু থেকে মুসলিম হয়েছে, তাই সবাই এই জন্য করছে। ভাই
আলাদা নয়, আলাদা নয়, আলাদা নয়। আমি কষ্ট করতে জানো তো 15,000 এখন আবার তো কবিতারও হচ্ছে যে এই দুজন শিল্পী আমাদের মাঝে নেই। আমরা আসলেই যে আমাদের অপূর্ণীয় আমরা মনে করি যে তারা সবসময় আমাদের ইন্ডাস্ট্রির জন্য তারা হচ্ছে যে কাজ না করলেও তারা কিন্তু আমাদেরকে হচ্ছে যে সাজেশন দিতেন, মতামত দিতেন, অনেক সময় উপদেশ দিতেন। তো সেগুলো নিয়ে আমরা চলতাম। তো এই জন্য আমরা এই একই মাসে দুজন গুণী শিল্পীকে হারালাম। তো যাই হোক, হচ্ছে যে নিয়তির হচ্ছে যে আল্লাহ ডাকে চলে গেছেন। তো ওনাদের আত্মা মাফ করতাম। দর্শক এই পর্যন্তই আজকে চলে গেলেন আসলে আপা সং ঠিক তেমনিভাবে আমাদের এই চলচ্চিত্রে যে সিনেমা এটা এখন হলো সেন্ট্রাল একটা সার্ভার এখানে হতে পারে এফডিসিতে। সেই সার্ভারের মাধ্যমে ছবিটা প্রদর্শিত হতে পারে। সেখানে যে প্রযোজকের যে সব ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্ট এফডিসি যে পাওনাটা থাকবে সেই টাকাটা উঠিয়ে নিয়ে তারপরে সেই টাকাটা প্রযোজক তার অংশটা নিয়ে যাবে। সুতরাং এই স্টেক হোল্ডারকে নিয়ে মার্কেটিংয়ের জন্য আজকে আর খালি কন্টেন্ট তৈরি করলে হবে না, একেবারে রাইট রাইট। প্রশ্নই ওঠে না। আমি আপনাকে লিখে দিতে পারি, যদি আমার একটা পরিচয় আছে, আপনারা হয়তো জানেন যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। আমার দল, আমরা যেটা চাইছি যে নির্বাচনের জন্য আমরা বলছি নির্বাচন করে জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে সরকার পরিচালনা, আমি মনে করি যে আমরা যারা এই জগতে যারা রাজনীতি করি, আমাদের কাজ হলো, সরকার হলো পলিসি মেকার, আর স্টেক হোল্ডার থেকে যারা রাজনীতি করবে দে উইল বি দ্য কানেক্টিং ব্রিজ, কানেকশন করে দেবে সরকারের পলিসি মেকিংয়ের জন্য। কারণ সরকার যিনি পরিচালনা করবে, আর এখানে যিনি তার চলচ্চিত্রের যদি হয়, আমি যেমন সাংস্কৃতিক সম্পাদক, তো বিএনপির এই চলচ্চিত্র বিষয়ে কিংবা যে কোনো সংস্কৃতির বিষয়ে আমি কোনটা করলে ভালো হবে, এবং যে রাজনৈতিক দলই সরকার পরিচালনা করে থাকে তার দায়িত্ব হচ্ছে দেশ এবং জাতির মঙ্গলে কাজ করা এবং প্রত্যেকটা সেক্টরের বিষয়ে কাজ করা। সেখানে অর্থনীতির জন্য আপনি যদি কাজ করেন, আপনি যদি সমাজের জন্য কাজ করেন, আপনি যদি জনগণের জন্য কাজ করেন, তাহলে বিনোদন একটা মানুষের সবচাইতে একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিনোদনের জন্য আপনি কেন তাহলে পরে সরকার সচেতন হবে না? কেন সরকার এখানে কন্ট্রিবিউট করবে? শুধুমাত্র সম্মান দিলে এখন তো হবে না। আপনাকে সম্মানের পাশাপাশি অর্থনীতির যে ভিত্তি, এটাকেও স্ট্রং করতে হবে, এবং এখানে করলে এই মনোপলি সেক্টর থেকে, আর এখন যেটা সহজ হয়ে গেছে মার্কেটিং বিকজ অফ দি ডিজিটাল প্ল্যাটফর্ম। আগে ছিল বড় বড় ক্যান নিয়ে আপনার বিশাল ওজন, এগুলোকে নিয়ে যাওয়া, বিভিন্ন প্রদর্শন করা, এখন সেটা প্রয়োজন করছে না। আপনি গিয়ে আমাদের যতগুলো এমবেসি আছে সারা পৃথিবীতে, তাদেরকে যদি সরকার চায় যে চলচ্চিত্রের উপরে আমাদের যারা বিদেশে 2 কোটি 2.5 কোটি বাংলাদেশি মানুষ কর্মক্ষম আছে, কর্মকার করছে, তাদের বিনোদন হলো তারা চায় যে দেশের শিল্পী, দেশের ছবি
দেশের বিনোদন, দেশের নাটক, সেগুলো তারা দেখবে এবং সেইখানে দেখে যে কোনো যে ফাইন্যান্সটা জেনারেট করবে সেটা এসে দেশের অর্থনীতিতে কাজ করতে পারে। যদি আমরা বলি ম্যান পাওয়ার, সেটাকে আমরা বলি যে বিদেশ থেকে যে সমস্ত ইনকাম করে তারা পাঠায়, জনশক্তি যে সমস্ত বিষয় আছে, তো সেখানে তাদের ওখান থেকে আমাদের এই ফিল্মটা কন্ট্রিবিউট করতে পারে। গার্মেন্টস যদি কন্ট্রিবিউট করতে পারে, there is no reason that film cannot be সিনেমার প্রেক্ষাপটে বাড়ানো গেলে তখন প্রডিউসার অনেক ইন্টারেস্টেড হবে ব্যবসা করার জন্য। আমরা তো একসময় অভিনয় করেছি, আমরা ছবি প্রডিউস করেছি, অনেক বড় বড় করেছি এবং সেই সমস্ত ব্যবসার থেকেই তো আমরা আজকে যা কিছু আমাদের সামান্য কিছু নাম ধাম কিংবা আমরা একটা সুন্দর জীবনযাপন করার সুযোগ পেয়েছি। এটা তো চলচ্চিত্রের ব্যবসা করে। এখন তো সেই অতীতটা এখন বর্তমান যে প্রেক্ষাপট আছে সেটার যে পরিবর্তন এসে এটা তো আরো সহজ হয়ে গেছে। আমরা আবার কবে দেখবো বসিরার মতন আমিরার মতন একটা এইটা তো সময় চলে গেছে, আমরা তো আর ওটাকে ব্যাক করে যেতে পারবো না। কিন্তু যদি এই ইন্ডাস্ট্রি, আমিও তো একদিন নতুন ছিলাম 1970 সালে যখন মহরত হয়, তখন তো আমিও একেবারে নতুন ছিলাম। আর সবাই যারা সেই ছবিতে ছিলেন শোভাদত্তের বিনিময়, সবাই পুরনো, সবাই জনপ্রিয়। ঠিক একইভাবে আমরা যদি একটা পরিবেশ তৈরি করে দিতে পারি, নতুনদের জন্য যদি একটা সুযোগ সুবিধা করে দিতে পারি, যে কথাটা আমি এতক্ষণ বললাম, যদি চলচ্চিত্র শিল্প সব দিক দিয়ে সমৃদ্ধ হয়, তাহলে নতুন প্রজন্ম এখানে কাজ করার জন্য তারা ইন্টারেস্টেড হবে। সেইটাই একসময় বসিরাতে রূপান্তরিত। ধন্যবাদ। সরাসরি আসলে এই মুহূর্তে আমরা